নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আমাদের অন্তরের গভীরে বাস করে আরও একজন মানুষ, যে নীরব অথচ প্রবল। তারই তাড়নায় আমরা একে অপরের পাশে দাঁড়াই, নিঃস্বার্থ সাহসে রুখে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে। আর এই দুই সত্তার টানেই গড়ে ওঠে বিশ্বাস, বন্ধন আর মানবতার পথ চলা। আজ রইল সাহিত্যিক পাঁচু গোপাল মুখোপাধ্যায়ের কলমে আরও একটি নতুন গল্প, জন্মান্তর। শুনতে থাকুন। জমিদার বাড়ির পাশেই খানিকটা জায়গা দুই ভাগ করিয়া টিনের চাল দিয়া ছাওয়া। গাঁয়ের বাজার বসে সেই দুটারই ভিতরে। ছাউনির বাহিরে মানুষ আনাজপাতি লইয়া বসিয়া থাকে। রৌদ্রের তাপ হইতে মাথার খুলিটাকে বাঁচাইবার জন্য ভিজা গামছার প্রলেপ কিংবা রংচটা ছাতা মাথায় দেয়। মাছের বাজার ঘিরিয়া ঝাঁকড়া অসত্রার তলায় এক বুড়ি এক টুকরা কাপড়ে খানিক খানিক নূতন এবং পুরানো তেঁতুল আর মটর কলাইয়ের বড়ি লইয়া বসে। তার অদূরে দুটা বাঁশের খুঁটির উপর হোগলার চাল ফেলিয়া রতন তার মনোহারীর দোকান করিয়াছে। পান তামাক হইতে কানপুরের পাঁপড়, বটকেষ্ট পালের টনিক, ডি গুপ্ত সবই তার দোকানে কিছু কিছু মজুদ থাকিত। বিক্রিও হইত খুব। এটা সেটা লইয়া বুড়ির সহিত রতনের যেদিন ঝগড়া না বাঁধে, রতনের সেদিন দোকান করা ঠিক জমে না। রতন তামাশা করিয়া বলে, কোন্দল না করলে বুড়ির বুঝি বিক্রির সুবিধে হয় না? বুড়ি খেপিয়া উঠে, কি করি বল বাছা, কুঁদুলে নাড়ি কটকট করে। তুই আমার কোন্দলের বড় যুগ্গি কিনা, তাই আবার হাড় হাবাতে মিনসে। কেন, বাড়িতে কোন্দলের সুবিধা হয় না? সব মুড়ে হেজে গেছে বুঝি, তাই বাজারে আসিস ঝগড়া করতে। ওই যে কথায় বলে না, সখিল সখী সাজালো ঘোড়া, তোর দেখি তাই। বুড়ি হঠাৎ কেমন হইয়া যায়। ছেঁড়া ময়লা কাপড় দিয়া বারবার চোখ ঘষিতে থাকে। রতনের তামাশা করা শেষ হইয়া যায়। বলে, তামাশা বুঝিস না বুড়ি, সেই তামাশা। কান্না থামাইয়া বুড়ি বলে, বুঝি বাবা বুঝি, ভগবান অনেক তামাশাই তো করলেন, কিন্তু আর যে সহ্য করতে পারিনি। 12টার পর জমিদার বাড়ির লোক বাহির হয়। দোকানিদের সাধ্য মতো বা অসাধ্য হইলেও তোলা দিতে হয়। বেটে বুড়ো মানুষটি ফর্সা চাদর ঝুলাইয়া প্রত্যহ বাজারে আসেন। পিছনে আসে বড় ছেলেটা, কাঁকালে এক প্রকাণ্ড ধামা লইয়া। সামনের মানুষটিকে পয়সা দিতে হয়, পিছনে আনাজ। রাজবাড়ির সুবলণ্ঠবাবু, অর্থাৎ সুবল ঠাকুরবাবু, না দিলে চলে না। হরিপ্রিয় ছেলের সঙ্গে ওই প্রান্ত হইতে বাজারের শেষ কোণে অশ্বত্থতলায় আসিয়া পৌঁছিল, বুড়ি ও রতনের দোকানে। সুবলণ্ঠবাবুকে দেখিলে বুড়ির মাথা ঘুরিয়া যায়। পয়সা দিতে হইবে। রাজবাড়ির সুবলণ্ঠবাবু, তোলা না দিলে চলে না। যেদিন বিক্রি থাকে না সেদিন কিছু বলিবার আগেই রতন বুড়ির পয়সাটা সুবলণ্ঠবাবুর হাতে গুঁজিয়া দেয়। বুড়ি এক একদিন আপন মনে বলে, না বাবু, দোকান পাতবো আমি, পয়সা দেবে অন্যে, কাজ নাই আমার হাট করায়। রতন শুনিতে পাইলে বলে, না এলে মাথা খাবি? তো বিনে আমার খদ্দের জুটবে না।
শোনো কথা, পাড়ার লোকে 2 সন্ধে গাল দেয়, নোকের মাথা খেয়ে বসে আছি। তারপর চোখের উপরকার বেলের মতো আঁচিলটা দেখাইয়া বলে, খেয়ে খেয়ে সব এইখানে জমা করেছি রতন, ভাতার পুত। এই পিণ্ডি দেখলে গায়ের লোকের সেদিন আর পিণ্ডি জোটে না। রতন কহিল, আমার জোটে বুড়ি, তুই রোজ আসিস, ঝগড়াঝাঁটির মধ্যে তোকে কেমন যেন ভালোবেসে ফেলেছি, সত্যি। মর মর, নেটোপানা করিস নে, বজ্জাত ছোঁড়া। বুড়ি আবার রাগিয়া ওঠে। রতন হাসিয়া বলে, মতো মদ্দানির দিব্যি, রাগ করিস না, আমার ঠাকমাটা ছিল একেবারে তোর মতন, অমনি আঁচিল, অমনি বুড়িপনা কপিকল। আশ্বস্ত হইয়া বুড়ি বলে, আহরি, আমি ভাবি। দন্তহীন মাড়ি বাহির করিয়া হাসিয়া ফেলে। গালের মাংসটা দেখায় জীর্ণ কোঁচানো ময়লা কাপড়ের মতো। সেই জীর্ণ লোল রেখাবলির মধ্যে দীর্ঘ অতীতের অশ্রুময় কাহিনী গোপন থাকিয়া যায়। কখনো ভাব, কখনো ঝগড়া, এইভাবেই দিন যায়। হাটেই আলাপ, হাট ভাঙিলে বুড়ি চলিয়া যায়। পরদিন হাট বসিবার আগে আর দেখা হয় না। ভোর হইতে টিপ টিপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। বুড়ির গাছতলায় সেদিন আরো একটি নতুন মেয়েকে দেখা গেল। ধুলায় কাদায় লাল পাড় কাপড়টার প্রকৃত রংটা বেমালুম লোপ পাইয়া গিয়াছে। মাথার চুলে জট ধরিয়াছে। দেখিলেই মনে হয় সে রাজ্যে বহুদিন চিরুনি জিনিসটি বিতরণ করেন নাই। সেই রুক্ষ অবিন্যস্ত জটের অন্তরে একটি ম্লান সিঁদুর রেখা তরুলতার অন্তরাল প্রবাহিতা শীর্ণা তটিনীর মতো লুকাইয়া আছে। একটি ছোট্ট চুপড়ি করিয়া 5 পটল এবং গোটা কত কচি উচ্ছে লইয়া সে বাজারে আসিয়াছে। নতুন লোক, কেহই তাহার আনাজপাতি খরিদ করিল না। রতন দোকান হইতে দেখিল মেয়েটি বসিয়া কত কি ভাবিতেছে। বাজারে সে যে জিনিস বিক্রি করিতেই আসিয়াছে তাকে দেখিলে সে কথা মনেই হয় না, যেন বাজার ভর্তি এতগুলি লোকের মধ্যে চুপ করিয়া বসিয়া থাকিতেই তার আশা। রতন তার কাজের ফাঁকে দেখিল উপরের আকাশের মতো মন্থরতায় ভরা তার মুখখানিতে ক্ষণে ক্ষণে বর্ষণের আভাস ফুটিয়া উঠিতেছে। বৃষ্টি বাদলে বাজারে তেমন লোক সমাগম নাই। হরিপ্রিয় সকাল সকাল কাজ সারিতে বাহির হইলেন। নূতন মেয়েটির নাম ধাম বিবরণ জিজ্ঞাসা করিলেন। মেয়েটি তার নাম বলিল যতন। সে গাঙের ওপারের একটা গ্রাম হইতে হাটে আসিয়াছে। প্রশ্ন শেষে কাজের কথা আসিয়া পড়িল। সুবলণ্ঠবাবু মেয়েটির কাছে পয়সা চাহিলেন। যতন কহিল, পয়সা আমি আনিনি বাবু, জানতুম না। হরিপ্রিয় বলিলেন, ঢং করিসনি ছুড়ি, পেট আঁচলে পয়সা বাঁধা। কথা শেষ হইবার পূর্বেই যতন বলিল, ওতে সবে 2টি পয়সা আছে বাবু, পারানির পয়সা 2টি। এক্ষুনি বাড়ি ফিরতে হবে, স্বামীর বড়। হরিপ্রিয় পুত্রকে প্রশ্ন করিলেন, পারানি তো 1 পয়সা না রে, দে 1টা পয়সাই দে। দোকান হইতে রতন বলিল, আজকের বর্ষায় গাং চওড়া হয়ে গিয়েছে, পারানিও 1 পয়সা বেড়েছে। হরিপ্রিয় বলিলেন,
কিন্তু পয়সা ওকে দিতেই হবে রতন। আর যদি ওকে রেয়াত দিই, দেখা দেখি কালই 10 জনে ওরই সুর ধরবে। তোরা হাটে আসিস, জমিদারের আয় বাড়ে, আমার হাত দিয়ে তার থলি ভর্তি হয়। সুপারিনটেন্ডেন্ট হলেও আদায়ের যন্ত্র ছাড়া আমরা কিছুই নই। মাপ করবার আনন্দটুকুও পাবার জো নেই। বুড়ির মেয়েটিকে ভালো লাগিয়াছিল, কহিল, আহা, আজকের মতো রেয়াত দিন বাবু, কাল 2 দিনের পয়সা ও এনে দেবে। ঘরে ওর রুগ্ন স্বামী। হরিপ্রিয় হঠাৎ উষ্ণ হইয়া বলিলেন, আমারই যত দোষ না? জমিদার যে বুঝতে চায় না সে কথা ভাবিস? আজ পয়সা নেব না, ব্যাস কালই জমিদারের কানে গিয়ে উঠবে। কম বয়সের মেয়ে দেখে সুবলণ্ঠ পয়সা ছেড়ে দিয়েছে। আমার চাকরি খতম, সঙ্গে সঙ্গে মেয়েটারও। রতন বলিল, কিন্তু জমিদারি বা বোঝেন না কেন? একদিন 2 পয়সা কমলে ক্ষীর খইয়ের তো ঘাটতি হবে না। সে কথা খাসে গিয়ে বলিস রতন, এখানে নয়। 10 টাকা মাইনের চাকরকে বলে কোনো লাভ নেই। আমি বরং খাসে গিয়ে তোদের এই বদ স্বভাবের এত্তেলা দিতেও পারি। 20টি বছর এই করে আসছি, এই বাজার পত্তন হওয়া স্তক, চক্ষু লজ্জা আর করে না। দে, কে পয়সা দিবি দে। নতুন মেয়েটির পয়সা সেদিন রতনই দিল। কালো চোখ দুটি বিস্ময়ে পূর্ণ করিয়া যতন তার অপরিচিত সাহায্যদাতার মুখের দিকে চাহিতেই বুড়ি বলিল, তাক লাগারই কথা মেয়ে, ছোঁড়ার রীত তো জানো না, ওর কাজই ওই। কথা কহিবার মতো মনের অবস্থা বোধ করি মেয়েটির ছিল না। আনাজ ভর্তি ঝাঁকাটা মাথায় করিয়া সে যখন চলিতে শুরু করিল, ভাষার অতীত নীরব কৃতজ্ঞতা তখন তার 2টি চোখে অজস্র ধারায় উচ্ছ্বলিত হইয়া পড়িয়াছে। রতনের চোখে বাজারটা সহসা ফাঁকা হইয়া গেল। মেয়েটি কতদূর গেল বসিয়া বসিয়া তাহাই সে ভাবিতে লাগিল। হয়তো এতক্ষণ গাং পার হইয়া চষা মাঠের ছায়ায় ছায়ায় সে আপনার কুটির গৃহের উদ্দেশ্যে চলিয়াছে। রতন সকাল সকাল দোকানের ঝাঁপ বন্ধ করিয়া দিল। বিশেষ কোনো কারণ না থাকিলেও রতন ভাবিয়াছিল, পরদিনও মেয়েটি নিশ্চয়ই বাজারে আসিবে। কিন্তু পরের দিন মেয়েটির আর কোনো সন্ধান পাওয়া গেল না। রতন অনেক বেলা পর্যন্ত অপেক্ষা করিয়া ক্রমে অধৈর্য হইয়া উঠিল। একদিনের তরে বাজারে রূপ দেখানোর কি দরকার ছিল রে বাবা? বুড়ি হাসিয়া কহিল, বাজে খরচ করলি এই তো। রতন কথাগুলির অর্থ উপলব্ধি করিয়া লজ্জিত হইল, বলিল, দূর, তা নয়, বলছিলাম সে অন্য কথা। তাই বল, কিন্তু তার স্বামীর যে ব্যারাম সেইটা ভুলিস নে। রতন কোনো কথা বলিল না। বুড়ির কথার সত্যতা সে মনে মনেই উপলব্ধি করিল। বাজার ভর্তি লোক, অতগুলো লোকের কোলাহল, এসবের মধ্যে রতন আর এতটুকু মাধুর্য খুঁজিয়া পাইল না। কেবলই মনে হইল এই কোলাহল শূন্য, নিতান্ত নিরর্থক, এর কোনোই প্রয়োজন ছিল না। সেদিনও রতন দোকান বন্ধ করিল দুপুহরের আগে। বুড়ি জিজ্ঞাসা করিল, কি হলো? কিছু নয়, শিবতলায় পুজো দিতে যাব, মানত আছে। রতন জবাব দিল, মানত ছিল না, কিন্তু মানত করিল এবং পূজাও দিল।
ঠাকুর দেবদার সহিত সম্পর্ক তার কোনো কালেই ছিল না। সেদিন শিবমূর্তির পায়ে মাথা নোয়াইয়া সে বারবার কহিল, যতন আমার কেহ নয়, কিন্তু তার স্বামীকে তুমি ভালো করিয়া দাও, তুমি তো সত্যের দেবতা। স্বামী নিরাময় হইলেই যতন আবার বাজারে আসিবে, এই কথাটাই তার কানে নীরব ভাষায় কে বারবার বলিয়া যাইতেছিল। পরদিন সত্যই যতন বাজারে আসিল। রতন বারবার শিব বিগ্রহকে নমস্কার করিল এবং দুই একটি পরিচিত লোককে যতনের খরিদ্দার করিয়া দিল। মেয়েটি কথাবার্তা বিশেষ বলে না, যাও বলে সে কেবল বুড়ির সহিত। রতন মনে মনে রাগ করে। প্রথম সেদিন গাঁটের কড়ি দিয়া সুবলণ্ঠবাবুর হাত হইতে বুড়ি তো রক্ষা করে নাই, তবে একটা কৃতজ্ঞতার কথাও কি বলিতে নাই? আশ্চর্য বেহায়া মেয়ে। এক হাট পুরুষের ভিতর পসরা নামাইয়া 6 ঘণ্টা বসিয়া থাকিতে লজ্জা করে না, তাহার সহিত কথা বলিতেই দুনিয়ার লজ্জা মাথা ভাঙিয়া পড়ে। কিন্তু মুখে রতন কিছু বলে না। বুড়ির হাত দিয়া গাদা গাদা আনাজপাতি নগদ দাম দিয়া আপনার জন্য খরিদ করে। বাজার ভাঙিয়া গেলে সেগুলি ছড়াইয়া ফেলিয়া দেয় কিংবা সামনে কাহাকেও দেখিলে দিয়া দেয়। রাঁধিয়া এক মুঠি দিবার মতো আপনার কেহ তার নাই। বোষ্টম পাড়ার কাছাকাছি একটা ঘর লইয়া সে থাকে। যাহাদের বাড়ি তারাই একবেলা 2টা করিয়া রাঁধিয়া দেয়, 5টা টাকার বদলে। শনিবার রতন জিনিসপত্র খরিদ করিতে কলিকাতায় যাইত। সেদিন রৌদ্র প্রখর হইয়া উঠিল, দোকান খুলিল না। যতন জিজ্ঞাসা করিল, হ্যাঁ বুড়িমা, দোকানি কোথায়? এখনো যে ঝাঁপ তুললে না। বুড়ি বলিল, কি জানি বাছা, কোথায় থাকে কি করে, কার খুশিতে চলে বুড়ো শিবের বাবাও টের পায় না, নিজের মতো গব্বেই আছে। এইখানেই তো খুনসুটি করতে করতে আলা, ওই পর্যন্ত। অসুখ বিসুখ করেনি তো? কি জানি বাছা, হলেও তো জানতে দেবে না। ব্যথা করেনি বুঝি? কে জানে, হয়তো করেছে, হয়তো করেনি। পরের দুঃখের ভাগও আগ বাড়িয়ে নেবে, নিজের জ্বালা যন্ত্রণা কারুককে জানাবে না। দোকানির ঘর কোথায়, কার কাছে সে থাকে, যার কাছে থাকে সে যত্ন আত্তি করে কিনা, মেয়েটির ইচ্ছা করিতেছিল সব কথা সে আজ এই ফাঁকে শুনিয়া নেয়। কিন্তু বুড়ি বিশেষ কিছুই জানে না। সুতরাং মেয়েটি ক্ষুণ্ণ মনে চুপ করিয়া রহিল। পরদিন কলিকাতা হইতে ফিরিয়া রতন মেয়েটির সহিত কথা কহিল। তোমার স্বামী, তিনি কেমন আছে? পরপুরুষের সম্মুখে, বিশেষত এই লোকটির সামনে স্বামী সম্বন্ধে আলোচনা করিতে গিয়া যতনের অন্তরের ভিতরটা কেমন একটা শূন্যতায় এবং লজ্জায় ভরিয়া গেল। ঠোঁট কাঁপিল, কিন্তু কথা ফুটিল না। ভালো নয় বুঝি? যতন তাড়াতাড়ি ঘাড় নাড়িয়া না বলিল। দোকান হইতেই গোটা 2 ছোট বড় ওষুধের শিশি লইয়া রতন মেয়েটির হাতে দিল। কলকাতায় গিয়েছিলুম, ঘুরতে ঘুরতে তোমার স্বামীর অসুখের কথা মনে পড়ে গেল। চিকিৎসাপত্রের জন্যই তো মোট নিয়ে হাটে আসা। নিতান্ত পর সেদিনেরও অপরিচিত এই মানুষটির ব্যগ্র করুণায়
মেয়েটির দুটি চোখ জলে ভরিয়া গেল। সত্যই তো, স্বামীর প্রাণটুকু বাঁচাইবে বলিয়াই তো লজ্জা শরমের মাথা খাইয়া সে হাট করিতে আসে, নহিলে কি তার কাজ? বাজারে ঢুকিতে প্রতিদিন তার পা কাঁপে, মাথার পসরা হেলিয়া আনাজ পড়িয়া যায়। অত বড় বাজার, তার টিনের বড় বড় দুটো চাল, অতগুলো ব্যস্ত লোক। যতনের অশ্রু অস্পষ্ট চোখ হইতে সব নিঃশেষে মুছিয়া গেল। সামনের লোকটির মুখে অসহায় দুই দৃষ্টি মেলিয়া সে বলিল, কিন্তু এর দাম তো আমার কাছে নেই, কলকাতার ঔষধের তো ঢের দাম। ঢের হোক, দাম তোমায় দিতে হবে না, আমার চেনা লোকের ডাক্তারখানা, হোমনিই দিয়েছে। বলিতে বলিতে রতন দোকানে আসিয়া বসিল। যতন আর রতনের মাখামাখির কথাটা বাজারের মধ্যে অল্পক্ষণের ভিতরেই প্রচারিত হইয়া গেল। বিষ্টু ফোড়ে আসিয়া হাসিয়া কাশিয়া বিবিধ ভাবভঙ্গি সহকারে বলিল, ভালো রতন, ভালো, শুনে খুশি হওয়া গেল। তাই তো ভাবি, পুরুষ মানুষে একেবারে। আপনার রসিকতায় বিষ্টু ফ্যা ফ্যা করিয়া হাসিতে লাগিল। রতন কোনো কথা কহিল না, কড়ি বাঁধা হুঁকাটা লইয়া নিঃশব্দে টানিতে লাগিল। বিষ্টু কথাটা জমাইবার আশায় পুনরায় শুরু করিল, আমাদেরও একটু মনে রাখিস রত্না, বাজার সম্পর্কে তোর ঠাকুর দাদা হই, কোনো প্রীতিবন্ধক নেই। না, কিন্তু তোমার পটলের ঝাঁকা গরুর পেটে ঢুকল। রতন আহার নিবিষ্ট গো শিশুটিকে নির্দেশ করিল। বিষ্টু গো শাবকের উদ্দেশ্যে একটা গালি উচ্চারণ করিয়া দুইবার হেই হেই শব্দ করিয়া হুঁকাটির প্রতি ব্যস্ত দুটি হাত বাড়াইয়া দিয়া কহিল, দে ভাই দে, এক টান মেরে যায়, সকাল থেকে একদম নিরুম্বু। রতন হুঁকার মাথা হইতে কলিকাটি নামাইয়া নিঃশব্দে মেঝের উপর উপুড় করিয়া দিয়া কহিল, পুড়ে কাঠ হয়ে গেছে, পাল্টে সাজি, এসে খেও। অপমানে ক্রোধে বিষ্টু দোকান ছাড়িয়া চলিয়া গেল। দোকানে গিয়া বিষ্টু বিড়বিড় করিতে লাগিল, নেটো ব্যাটা, ওর জন্যই তো আমার আনাজপাতি নষ্ট হলো, দিক ও 5 সের পটলের দাম, ও যদি মেয়েটার সঙ্গে না মেশে আমিও তাহলে, আর জিনিসও অপচয় না। শেষে কেহ যখন তার কথায় উৎসাহ প্রকাশ করিল না, তখন ঘোষণা করিয়া দিল যে সে বিষ্টুপদ কর্মকার, অনেক বেটা এবং বেটিকে সে দেখিয়াছে। রতনের দোকানের পাট তুলিয়া সে যে বাপের বেটা তা প্রমাণ করিবে। তাহার মেজ ছেলে সুবলণ্ঠ বাবুর পেয়াদা। এই অবসরে সেই কথাটাও কয়েকবার সর্বসমক্ষে শুনাইয়া দিল। পরদিন মেয়েটি আর আসিল না। বিষ্টুর সহিত একটা বোঝাপড়া করিয়া লইবার জন্য রতন উঠিয়া দাঁড়াইল, কিন্তু বাজার খুঁজিয়া সেদিন আর বিষ্টুর সন্ধান মিলিল না। রতন বুড়ির নিকট গিয়া পড়িল, জিজ্ঞাসা করিল, মেয়েটি কেন এলো না? তার নিজের ব্যবহারে তো কোনো দোষ ছিল না। বুড়ি ভিজা গলায় বলিল, কি জানি বাবা, মানুষের সঙ্গে মানুষকে মিশতে দেখেছে, অমনি চোখ টাটিয়েছে। মানুষের রীতি এই, মেয়ে পুরুষের ভিতরে যে কোনখানটিতে ভালোর বাসা বাঁধা থাকে তা তারা জানে না রতন। রতন বলিল, না বুড়ি, দোষ আমারই, নইলে সে হাটে আসা ছাড়বে কেন? নিশ্চয়ই কোনো। না রে খ্যাপা, তোর আবার দোষ কি?
বিষ্টু যে অপবাদটা ওকে দিলে তাতে কি ওর? রতন কহিল, মিথ্যেকে ভয় করলেই সে লোকের চোখে সত্যি হয়ে দাঁড়ায়। তুমি তো জানো তার আমার কিসের সম্বন্ধ? ভাই বোনের চেয়ে এতটুকু খারাপ তো নয়। তুমি জানো না বুড়ি, আমি কিরকম ছিলাম। তাকে দেখে কেমন একটা হলো। ভাবলুম সে আমার হীন রূপটা দেখবে, তা আমি সহ্য করতে পারবো না। তার চোখের আলোয় আমার ভিতরকার জানোয়ারটা মরে গেল, আর সেই তাকে। রতন কাঁদিয়া বুড়ির কম্পিত লোল জানু দুইটার মধ্যে মুখ লুকাইল। বুড়ি রতনের লম্বা তামাটে চুলগুলি লইয়া নাড়াচাড়া করিতে করিতে বলিল, দুঃখ করিস নে রতন, পুরুষ মানুষ তুই। মানুষে নিজের চোখ দিয়ে অপরকে দেখতে গিয়ে যত গোল বাঁধায়, তাদের কথায় শোক করতে গেলে দিন চলে না রে। একবার তার দুঃখের কথা ভাব, তারও প্রাণের ঝুঁকি তোরই মতো। সেদিন দুপুরে রতন বাসায় গেল না। একানার মুড়ি ফুলুরি কোঁচরে বাঁধিয়া সে খেয়াঘাটের উদ্দেশ্যে চলিতে শুরু করিল। খেয়াঘাটের পথটায় বালি একটু বেশি। মধ্যাহ্নের তপ্ত রৌদ্র সেই বিস্তৃত বালুস্তূপে অগ্নিসংযোগ করিয়াছে। শুষ্ক শুভ্র বালুময় পথ আঁকিয়া বাঁকিয়া নদী গর্ভে হারাইয়া গিয়াছে। মাঝে মাঝে দু একটা নিষ্পত্র বিশুষ্ক গাছ মাংসলেশহীন কঙ্কালের মতো দাঁড়াইয়া আছে। মধ্যাহ্নের তপ্ত পথ রতনকে পীড়া দিল না। মুখ তুলিতে মুড়ি ফুলুরি পথের উপর ছড়াইয়া পড়িল, সেদিকেও তার খেয়াল রহিল না। আলেয়া যেমন আলোর লোভ দেখাইয়া মানুষকে সুদূরে টানিয়া লইয়া যায়, পরিণাম ভাবিবার অবসর দেয় না, তেমনি প্রবল একটা কিছু তাহাকে টানিয়া লইয়া চলিল। খানিকটা হাঁটিয়া রতন তখন মিশনারি হাসপাতালটার কাছে আসিয়াছে। পিছনে একটা লোক দেখিয়া সে থামিয়া গেল। আধা বয়সী একটা লোক, দাড়ি গোঁফের দু একটি চুলে পাক ধরিয়াছে। স্বরূপ ক্লান্তির মতো, শূন্য ঝাঁকাটা মাথায় ফেলিয়া চলিয়াছে। রতন প্রশ্ন করিল, কোন দিকে যাবে কর্তা? হরিপুর, মণ্ডলপাড়ার লোক আমরা, পার হয়ে যাব। রতন পুনরায় প্রশ্ন করিল, তোমাদের গাঁ থেকে আর কেউ আসে না? লোকটা জবাব দিল, নবী পেঁয়াজ বেচতে আসে। বউটো সেদিন কলেরায় মারা গেছে দুটো বাচ্চা রেখে, তা সে দুটোরও বেয়ারাম। নবীর এখন ঝঞ্ঝট কম নয়। এসব বিবরণের তার প্রয়োজন ছিল না। নবী শেখের পত্নী বিয়োগের দুঃখ তার কানে প্রবেশ করিল না। অন্তরটা এই স্তব্ধ দুপোহর বেলার মতোই উদাস হইয়া গেল। উভয়ে নিঃশব্দে চলিতে লাগিল। খেয়াঘাটে পয়সা দিয়া লোকটা পারের নৌকায় উঠিতেছিল। রতন তাড়াতাড়ি জিজ্ঞাসা করিল, কর্তা, কোনো মেয়ে ওধারের গাঁ থেকে হাটে আসে বলতে পারো? লোকটা প্রশ্ন শুনিয়া বহুক্ষণ রতনের মুখের প্রতি চাহিয়া রহিল। পরে একটু হতাশভাবে বলিল, আজ্ঞে না কর্তা, আমাদের গাঁ থেকে কোনো মেয়ে হাটে আসে না। তবে পাশের চন্নন্না থেকে কটা মেয়ে লোক। তাদের নাম জানো তো? লোকটা তাদের নাম জানিত না, বলিতে পারিল না। রতন কিন্তু নিরাশ হইল না।
খেয়া সরকারের ঘরে পারানির পয়সা ফেলিয়া দিয়া নৌকায় উঠিয়া বলিল, চন্নন্না গ্রামটি দেখিয়ে দিও কর্তা, জল খেতে পয়সা দেব। কর্তা উত্তর দিল, পয়সা লব না কর্তা, হরিপুর চন্নন্নার তফাত দূর নয়, রসি টেক, তা আপনারে দেখিয়ে দেব। মাঠ পথ ধরিয়া উভয়ে চলিয়াছিল। আল বাঁধা বেড়া দেওয়া মাঠের মধ্যে গাছের ছায়ায় কৃষাণের দল মধ্যাহ্ন ভোজন শেষে দল বাঁধিয়া কলিকা ফুঁকিতেছে। দূর বক্ষশ্রেণীর আড়াল দিয়া শব্দ সাড়া করিয়া কয়েকটি গো শকট চলিতেছে। মাঠের মধ্যে দাঁড়াইয়া কখনো বা একজন কৃষক অদ্ভুত শব্দ করিয়া দূরের কাহাকেও ডাকিতেছে। রতন ভাবিতেছিল, এই পথ দিয়া, এমনি মাঠের পাশ দিয়া যতন প্রতিদিন পশুরা মাথায় করিয়া আপনার গ্রামের উদ্দেশ্যে চলিয়াছে। ধুলির বুকে সে পথরেখা অক্ষয় হইয়া নাই, থাকিলে সেই রেখা ধরিয়া সে আজ। চলিতে চলিতে রতন জিজ্ঞাসা করিল, চন্নন্না ফেলে আসেনি তো কর্তা? এই তো সবে সাঁইপোড়ার নকুল পালের জোড়া মাঠ, হরিপুরি পেলাম না তো চন্নন্না। হরিপুর পার হইয়া রতন ভিতরে ভিতরে কাঁপিতে লাগিল। কত বড় উন্মাদ খেয়ালের বশে মাঠ গাং পার হইয়া আজ সে চন্নন্নায় ছুটিয়া আসিয়াছে। ভাবিয়া প্রথমটা সে লজ্জায় মরিয়া গেল। চলার পথে পা ফেলার ভুল হইতে লাগিল। বাখর তাহার অদ্ভুত সাথীটির প্রতি বারবার চাহিয়া কহিল, বড় মসজিদ ফেলে এলাম, এইবার কারোরে সুধেন। আর দূর নাই, কোথাও দেখা হইবেই, কিন্তু কি পরিচয় লইয়া সে সেখানে দাঁড়াইবে? এক বাজারে তো এমন কত লোক পাশাপাশি বসিয়া বেচা কেনা করে, যতনি বা কি পরিচয় তাহাকে আহ্বান করিবে? রতন স্থির করিল ফিরিয়া যাইবে। তখনই মনে হইল তার স্বামী পীড়িত, হয়তো সাহায্য করিবার একটি লোকও তার নাই, তার উপর অর্থের অভাব তো আছেই। দূর হইতে একটি অস্পষ্ট আর্তরব তরুপত্রের মর্মরে ভাসিয়া আসিয়া রতনের কানে বিঁধিতে লাগিল। রতন দ্রুত পদে চলিতে শুরু করিল। বাখর বিরক্ত হইয়া কহিল, হেঁটেই তো চলেছ দেখি, কোথায় কার বাড়ি যাবে শুধো? সংকীর্ণ পথের পার্শ্বে এক বৃদ্ধা চট বিছাইয়া দুটি ছেলে ও দুটি ছাগল লইয়া গাছের ছায়ায় বসিয়াছিল। রতন জিজ্ঞাসা করিল, যতন বলে কোনো মেয়ে মানুষ এখান থেকে শহরের হাটে যায়? কে? হরি কামারের বউ? বুড়ি একটা ছেলের মাথা হইতে উকুন বাছিতে ব্যস্ত ছিল, মুখ তুলিয়া প্রশ্ন করিল। রতন মেয়েটির স্বামীর নাম জানিত না, বর্ণনা করিয়া বলিল, হাতে লাল কাঁচের দুগাছি মোটা রুলি, ঠোঁটের পাশে একটা তিল, স্বামীর বড় অসুখ, পয়সা কড়ির জন্য হাটে যেত। অসুখের কথা শুনিয়া বুড়ি বুঝিল, বলিল, ওই হরি কামারের বউ? আর বলতে হবে না। বুড়ি পথ বলিয়া দিল। তালতলার পুকুরের পাশে একটা ভাঙা শিব মন্দির, তারই গায়ের রাস্তায় সজিনা গাছের তলায় হরি কামারের ঘর। সামনের চালায় একটা ঢেঁকি আছে, চিনিবার কষ্ট হইবে না। বুড়ির নির্দেশ অনুযায়ী হরি কামারের কুঁড়ে নিকটেই মিলিবার কথা। আধ মাইল হাঁটিয়া
একটা পোড়া কুটিরের সম্মুখে আসিতেই মরণ যন্ত্রণায় রতনের অন্তর্তল কাঁপিয়া উঠিল। উপরের চালাটা পুড়িয়া উড়িয়া গিয়াছে। ছাউনি শূন্য পোড়া মাটির দেওয়াল শিরহীন কবন্ধের মতো বিকট গহ্বর ব্যাদান করিয়া দাঁড়াইয়া আছে। ঢেকি শালে একটা পোড়া ঢেকিও পূর্বের আকার অবিকৃত রাখিয়া পড়িয়া আছে। রতন ও বাখর সেই দগ্ধ কুটিরের ভিতর প্রবেশ করিল। ঘরের মধ্যে একধারে হাঁড়ি কুড়ি থাক দিয়া সাজানো। আগুনের তাপে প্রায় সব কটাই ফাটিয়া গিয়াছে। ছোট পোড়া তক্তপোষটার দিক হইতে একটা দুর্গন্ধ উঠিতেছিল। উভয়েই সেই দিকে অগ্রসর হইয়া দেখিল একটা মানুষ পুড়িয়া মরিয়া আছে। বাখর ভীত স্বরে বলিল, আর এখানে নয় ঠাকুর, দেখতে পায় তো আমাদেরই ফ্যাসাদে ফেলবে। গা এমন মজার জিনিস। বাঁ দিকের গোশালে পাগুলি প্রসারিত করিয়া একটা গরুও পুড়িয়া মরিয়া আছে। বর্ণনার সঙ্গে বাড়িটার কোনো পার্থক্য নাই। সজিনা গাছটিও নিঃশব্দ মৌন দুঃখে বেড়ার বাইরে দাঁড়াইয়া আছে। কেবল অপরাহ্নের ক্লান্ত সূর্য তখন বড় বড় গাছগুলার মাথায় রক্ত রাগ আঁকিয়া দিতেছিল। বাখর বলিল, দাঁড়িয়ে কি করবে ঠাকুর? অত্যাচারের দণ্ড দিতে তো পারবে না। চলো তোমারে ঘরে দিয়ে আসি। তুই বাড়ি যা বাখর, আমার জন্য ভাবনা নেই। এই মেঠো পথ চিনতে পারবে? খুব খুব পারবো বলিয়া রতন মাতালের মতো চলিতে শুরু করিল। অগ্নিদগ্ধ কুটিরের মধ্যে একটা পশু, একটা মানুষ পুড়িয়া মরিয়াছে, আর একজন তার স্বামী ছাড়িয়া গেছে। একা তারই অপরাধী। পথে সেই বুড়ি তখনও সেইভাবেই বসিয়াছিল। রতন জিজ্ঞাসা করিল, ওদের ঘর পুড়ল কি করে? বুড়ি কহিল, বড় ঘরের কথা ছেলে, কি বলবো তোমায়। ছুঁড়ির কপালে এত ছিল, হাটে গিয়েই তো কাল করলে। জমিদারের কানে কথা উঠল, তারপরই তো এই রাত্রির তখন দুটো পাইক পেয়াদা গাঁচে দিলে, তারপর শেষ রাতে। হাটের ভিতর ঝাঁপ ফেলা দোকানটা আর খোলে না। বাঁশবাখারির ওপর রাশি রাশি ধুলা জড়ো হইল। অসৎ তলায় বুড়ি একা বসিয়া, কথা কহিবার লোক নাই। হরিকামারের পোড়া কুঁড়ের ধারে একটা ছোট্ট কুঠুরি উঠিয়াছে, তার মধ্যে এক বৈরাগীর বাস। মুখের প্রায় সবটা ঘন কালো চুলে ঢাকা। সেই অন্ধকারের ভিতর দিয়া একজোড়া তীক্ষ্ণ দৃষ্টি অহরহ মানুষকে বিঁধিতে থাকে। কি জাত কেউ জানে না। বাখর তার বন্ধু, এক বুড়ি তাহার আহার যোগায়। কালো জব্বার উপর মোটা মোটা নীল কাঁচের মালা গলায় দিয়া দিবা রাত্র বসিয়া থাকে।
কে এক প্রিয়জন তাহার চলিয়া গিয়াছে। তাহারই পথ চাহিয়া তার দিন কাটে। বসিয়া বসিয়া গান গায়। তুই নিঠুর গরজি মানস মুকুল ভাজবি আগুনে। কি আগুনে তার মানস মুকুল দগ্ধ হয় তা একা সেই জানে। সামনের শূন্য জায়গাটার প্রতি চাহিয়া চাহিয়া তার বুক শূন্য হইয়া পড়ে। পেশিবহুল কঠিন হাত দুটো মুঠি বাঁধিয়া যায়। মাটির গায়ে মুষ্টির আঘাত করে আর সেই সঙ্গে গান ধরে। শাসন তোমার নাশন প্রভু, বাঁধন ছিঁড়ে দাও। সে গান শুনিয়া ছেলের দল হাসে, বুড়ার দল ভয় পায়, মেয়েরা কাঁদে। কেহ পায়ে হাত দিলে লোকটা বলে, আমি পারলুম না, তোরা পারিস। মানুষকে হীন হতে দিস না, অন্যায়ের প্রতিশোধ নিস, অত্যাচারকে শাস্তি দিস, ভালোবাসাকে ভয় করিস না, তাতেই মানুষের নবজন্ম হবে রে। শুনছিলেন সাহিত্যিক পাঁচুগোপাল মুখোপাধ্যায়ের কলমে গল্প জন্মান্তর। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরিচিত মানুষদের সাথে গল্প একান্তের গল্পগুলিকে ভাগ করে নেবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।